ইউএস এর সাথে চুক্তি নিয়ে যে উচ্ছ্বাস পোষণ করেছে আমাদের ইকোনমিস্টরা বলে ভবিষ্যতে অর্থনীতির একটা ক্ষত রেখে যাচ্ছে। তার মানে বিএনপির যে ভোট বিজয়ের যে জায়গাটা বলছেন, আমার ব্যক্তিগত বুঝটা এরকম, যদিও আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, নির্বাচনের আগে তো অনেক কিছু তো বলার ব্যাপার থাকে না, কারণ আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমরা তো চেয়েছি যে আমরাও একটা পর্যাপ্ত ভোট পাই বা নির্বাচনে সবাই দাঁড়ায় তো বিজয়ের জন্য, এইটাই। কিন্তু বাংলাদেশের মানুষ যে বাস্তবতা যেটা আমরা দেখি, এইখানে তো একটা বড় অংশ নির্বাচনের নাই, বাস্তবকরণ নাই। সেই দিকে তাকালে বিএনপির আমার বিবেচনায় আরও বেশি আসনে বিজয়ী হওয়ারই কথা ছিল। এটা একেবারে নির্মোহভাবে বলা উচিত। যদি এখন তথ্য বেরোচ্ছে যে কিছু অনিয়মের খবর আছে, কিছু উগ্রপন্থীদের ভূমিকার খবর আছে, এমনকি বিএনপির বিভিন্ন জায়গায় দলীয় একাধিক প্রার্থী না থাকায় অঙ্ক বেরোচ্ছে 20-22টা জায়গা বাই। সুতরাং সেই বিবেচনা করলে ভূমিধস যে তথ্যের উপরে বলছেন তার থেকে আরও বেশি, এটাই বাস্তবতা। সুতরাং এটাকে নিয়ে নতুন করে বলার কিছু নাই, বরঞ্চ এটাকে নিয়ে কেউ যদি নানাভাবে কথা বলে তাহলে অ্যাকচুয়ালি তাদের হয়তো ভিন্ন চিন্তা ছিল। সেই বাস্তবতা বাংলাদেশে এখনও ঘটেছে এমনটি না, এই মূল্যায়ন করলে পরে যাওয়া যাবে। এবার চলে আসি, আমি যদি আপনার কথাকে ধরে বলি, সম্ভবত 2008 সালের কথা বলছেন, তৎকালীন সরকার। দেখেন, অনেক কথা বলা যায়, কিন্তু আমি অনেক দিকে গেলাম না। একটা দিক খেয়াল করেন, ওই সময় কিন্তু তরুণ প্রজন্ম, তারা মুক্তিযুদ্ধ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই পয়েন্টটাকে আমার বিবেচনায় আপনি যদি খেয়াল করেন, তার আগে এইটা একটা বড় বিবেচনা করেছিল। তাহলে এইবার আসি, আমি এবার ওইটা ছেড়ে দিই। কি হয়েছে আমরা জানি, 2026-এ জনগণ মুক্তিযুদ্ধের বাংলাদেশে একাধিকবার গণঅভ্যুত্থান হয়েছে। মুক্তিযুদ্ধ এবং গণঅভ্যুত্থান উনি যথার্থই বলেছেন, রিপিট করার দরকার নেই। তাহলে সেই এইবারের গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা হিসেবে সামনে এসেছে গণতন্ত্র, বৈষম্য মুক্তির। আরেকটা জায়গায় কিন্তু এসেছে, যেটাকে দেখবেন যে ভয়ের রাজত্ব, যেটা কর্তৃত্ববাদ, স্বৈরাচার, ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, তার তো একটা বড় ব্যাপার। তাহলে এটা থাকবে না। এখন সেটাকে দৃশ্যমান কিভাবে? প্রতিটি মানুষের মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়ে, আইনের শাসনের জায়গা দিয়ে। তাহলে আপনি এই জায়গাটি যদি যারা নির্বাচিত হয়েছে তারা যদি করতে ব্যর্থ হয়, তাহলে আগামীতে তাদেরই এ ব্যাপারে জবাবদিহি করতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে আপনি একটু আগে ওনাকে জিজ্ঞেস করছিলেন, বা আমরা দেখলাম যে আমাদের বিদায়ী প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিলেন, তিনি ওনার কথা বলেছেন। আমি সেটা নিয়ে আজকে না হয় মন্তব্য নাই বা করলাম, তিনি অংশগ্রহণমূলক একটা নির্বাচন হয়েছে, একটা নির্বাচন, এইটুকুই বলা যায় আর কি। কিন্তু এই ভাষণে অনেক দিক আছে, যেটা নিয়ে নিশ্চয়ই পরে চুল জেরা কথা বলা যাবে। তা আজকে একেবারে বিদায়টা শুভকর হোক এইটাই চাই বলে আমি না হয় বা সময়ের জন্য ওইদিকে গেলাম না। কিন্তু যে পয়েন্টটাকে বলতে চাই, আপনি খেয়াল করেন, ওই যে বিগত দিনের যে জঞ্জাল, একটা মহাসংকট ছিল, এবং এই সময় উনি যত স্মুথ কথা বলুক না কেন, আমার বিবেচনায় বিষয়টা তো স্মুথ নাই। যেমন ধরুন, উনি এখানে বললেন যে কি অর্থনীতির নতুন বুনিয়াদ রেখে যাচ্ছি। আমার মনে হয় অর্থনীতির ক্ষেত্রে যদি তাকান, আমি একাধিকবার বলেছি, আমাদের যা বুঝি, আমাদের বণিক সমিতির প্রধান সাথে দেখা হলে, পাড়ার মুদি দোকানের সাথে দেখা হলে, আর একেবারে ফুটপাতের দোকান, একেবারে মনটা খারাপ হয়ে বসে আছে। উনি মজুতদারির কথা বলেছেন, মজুতদারি ভাঙা গেছে এমনটা না, আমি অর্থনীতির কথাটা বললাম। এগুলো খেয়াল রাখা জরুরি। উনি দুর্নীতিমুক্ত, স্বচ্ছতা, জবাবদিহিতার কথা বলেছেন, দায়বদ্ধতার কথা বলেছেন। এই সরকারের সব কাজ কি ছিল? নট দ্যাট। আমার মনে হয় এটা বলবে। এমনকি একটা পয়েন্ট আমি একটু খালি ছোট করে বলি, ইউএস এর সাথে চুক্তি নিয়ে যে উচ্ছ্বাস পোষণ করেছে আমাদের ইকোনমিস্টরা বলে ভবিষ্যতে অর্থনীতির একটা ক্ষত রেখে যাচ্ছেন। তার মানে আমি এই কথাটা খালি বললাম, নতুনের জন্য চ্যালেঞ্জ, বিগত দিনের লিগ্যাসি,